বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো এর আগে আমি তোমাদের জন্য স্পেশাল বিভিন্ন আলোচনা করেছি। তো আজ বাংলা ভাষা ও সংস্কৃতি অর্থাৎ আমাদের এই যে বইটা রয়েছে, এই বইয়ের ভেতরে দুটো প্রধান অংশ রয়েছে। একটা হচ্ছে বাংলা ভাষা ও সংস্কৃতি এবং আরেকটা হচ্ছে ভাষা। তো এই যে দুটো পার্ট রয়েছে, আমরা মূলত আজকের আলোচনায় আমরা এই ভাষা থেকে তোমাদের সামনে টোটাল 100 কোশ্চেন শেয়ার করছি, অর্থাৎ ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা, ধ্বনিতত্ত্ব এবং শব্দতত্ত্ব। এই তিনটে বিষয় থেকে 100 কোশ্চেন এমনভাবে শেয়ার করছি যাতে করে এখান থেকে যে প্রশ্নই আসুক না কেন ঘুরে ফিরে এর মধ্যে তোমরা কমন পাবে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, এর আগে ভাষা থেকে একটা সেট আমি শেয়ার করেছিলাম, সেই সেটটা কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে। আর এই যে সেটটা আমি তোমাদের সামনে এই মুহূর্তে শেয়ার করব, 100 কোশ্চেনের একটা সেট আমি তোমাদের জন্য রেডি করেছি। যে কোশ্চেনের মধ্যে একটা কথা বলার, কিছু কিছু শব্দ আছে যেগুলো কিন্তু একটু বুঝে নিতে হবে, যেমন ওই অর্থ সংকোচ, শব্দের রূপান্তর, শব্দের বিস্তার। যদিও আমি যখন তোমাদের এটা নোটসটা শেয়ার করবো এখনই, তো তখন কিন্তু আমি বিষয়টা বুঝিয়েও দেবো যে কোন কোন ক্ষেত্রে কোন কোন বিষয় হয়। কারণ এই বিষয়টা, যেমন ধরো একটা গাঙ্গুলি শব্দের মূল অর্থ গঙ্গা তীরে বাস, কিন্তু এখন উপাধি, এটা কিসের উদাহরণ? তো অপশানে ধরো রয়েছে শব্দের বিস্তার, শব্দের সংকোচ, শব্দের পরিবর্তন, কোনটি? তো এইগুলো কিন্তু বুঝে নিতে হবে, কারণ যে এই হুবহু এই উদাহরণটাই আমার পরীক্ষাতে আসবে সেটা কিন্তু নয়। তো এই ক্ষেত্রগুলো যদি আমরা একটু বুঝে নিই তাহলে কিন্তু এখান থেকে আমরা প্রশ্ন কমন পাবো। শুধু এই শব্দটা নয়, এরকম আরও কিছু কিছু শব্দ আছে যে শব্দগুলো আমরা আলোচনার মধ্যে দিয়েই বুঝে নেব। তো যারা আজকের এই ক্লাসটা কমপ্লিট করবে একদম ভালোভাবে, এবং এই যে প্রশ্নগুলো তোমাদের সামনে আজকে শেয়ার করব এই মুহূর্তে, এই প্রশ্নগুলো কমপ্লিটলি মাথায় রাখার চেষ্টা করবে, আমার মনে হয় না যে তাদের এই ভাষা অর্থাৎ আমাদের যে মূল 3টে চ্যাপ্টার, ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা, ধ্বনিতত্ত্ব এবং শব্দতত্ত্ব, এখান থেকে কোনো রকম কোনো সমস্যা আসতে পারে। ঠিক আছে? তো সময় নষ্ট করবো না, যারা চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরীক্ষার আর বেশি সময় দেরি নেই, আমাদের ইমিডিয়েটলি প্র্যাকটিস করে কমপ্লিট করে ফেলতে হবে। এবং এই প্রশ্নগুলো অবশ্যই কিন্তু মূল সাজেশনে থাকছে ভাষা থেকে। তো চলো প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। তো স্বাভাবিকভাবে আমরা একদম প্রথম অধ্যায় ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা, ধ্বনিতত্ত্ব এবং শব্দতত্ত্ব, এখান থেকে স্পেশাল প্রশ্নগুলো তোমাদের সামনে শেয়ার করছি। তো ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা থেকে প্রথমে প্রশ্ন, সব মিলিয়ে এই 3টে চ্যাপ্টার থেকে 100 কোশ্চেন তোমাদের জন্য শেয়ার করছি। ঠিক আছে? আধুনিক ভাষাবিজ্ঞানের জনক কে? খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। উত্তর হচ্ছে ফেরদিনা দ্য সোসিউর। কোর্স ইন জেনারেল ল্যাঙ্গুইস্টিক্স গ্রন্থটি কার লেখা? উত্তর সোসিউরের। লাং ও পারলের ধারণা কে দিয়েছিলেন? উত্তর হচ্ছে সোসিউর। খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এই 3টে প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন আমি এখানে যে কটা প্রশ্ন তুলে ধরেছি খুব ইম্পর্ট্যান্ট। পরবর্তী প্রশ্ন, ভাষার সার্বজনীন ব্যাকরণ এর ধারণা দেন কে? উত্তর নোয়াম চমস্কি। ল্যাড এর পূর্ণরূপ কি? ল্যাড অর্থাৎ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। আমি মূল উত্তরটা বলছি শুধু। সাধারণ ভাষাবিজ্ঞানকে প্রধানত কটি ভাগে ভাগ করা যায়? সাধারণ ভাষাবিজ্ঞানকে প্রধানত 3টি ভাগে ভাগ করা যায়। নির্দিষ্ট একটি সময়ে ভাষার গঠন রীতিকে বিশ্লেষণ করাকে কি বলা হয়? এককালিক ভাষাবিজ্ঞান। একটি সময়ের জন্য এককালিক। ঠিক আছে? আর ভাষার কালগত পরিবর্তন পর্যালোচনা করে কোনটি? উত্তর হচ্ছে কালানুক্রমিক ভাষাবিজ্ঞান। ঠিক আছে? আর যখন তুলনা করবে একাধিক সমগোত্রীয় ভাষার মধ্যে তুলনা করে মূল ভাষাটি নির্ধারণ করে কোনটি? উত্তর হচ্ছে তুলনামূলক ভাষাবিজ্ঞান। পরবর্তী প্রশ্ন, মোস্ট ইম্পর্ট্যান্ট আর একটা প্রশ্ন, তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত কে করেছিলেন? উত্তর স্যার উইলিয়াম জোন্স। সমাজ ও ভাষার পারস্পরিক সম্পর্ক আলোচনা করে কে? উত্তর সমাজ ভাষাবিজ্ঞান। সমাজ ভাষাবিজ্ঞানের প্রধান রূপ কয়টি? উত্তর 3টি। কোনো নির্দিষ্ট মানবগোষ্ঠীর নিজস্ব ভাষাবোধকে কি বলা হয়? উত্তর বর্গ ভাষা। কি বললাম? কোনো নির্দিষ্ট মানবগোষ্ঠীর নিজস্ব ভাষাবোধকে কি বলা হয়? বর্গ ভাষা। একই ভাষায় বিভিন্ন উপভাষার রূপকে কি বলা হয়? একই ভাষায় বিভিন্ন উপভাষার রূপকে, যেমন ধরো বাংলার কামরূপী একটা ভাষা, তো এরকম যে বিভিন্ন ভাষার উপভাষাগুলো আছে তাকে বলা হয় ডায়ালেক্সটিক্স। ঠিক আছে? আর কোনো নির্দিষ্ট মানবগোষ্ঠীর নিজস্ব ভাষাবোধকে বলা হয় বর্গ ভাষার। একজন ব্যক্তির যেটা পার্সোনাল ল্যাঙ্গুয়েজ থাকে সেটা হচ্ছে ব্যক্তি ভাষা। ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখতে হবে। যাই হোক, তার পরের কোশ্চেনে আমরা চলে যাই। পরের কোশ্চেন রয়েছে, দেখো এই প্রশ্নটায়, একজন ব্যক্তির নিজস্ব ভাষাভাষীর রূপকে কি বলা হয়? উত্তর ব্যক্তি ভাষা। বক্তা বা শ্রোতার মানসিক প্রক্রিয়া ও ভাষার সম্পর্ক নিয়ে আলোচনা করে কে? মনোভাষা বিজ্ঞান।
মানুষের মস্তিষ্ক কিভাবে ভাষা গ্রহণ ও নিয়ন্ত্রণ করে তা আলোচনা করে। সেটা কি? সেটা হচ্ছে স্নায়ু ভাষাবিজ্ঞান। মস্তিষ্ক মানেই স্নায়ু, এই কথাটা মাথায় রাখবে। সাহিত্য সৃষ্টিতে ভাষার ব্যবহার ও নান্দনিক রূপ নিয়ে আলোচনা করে কে? শৈলী বিজ্ঞান। অভিধান প্রণয়ন ও গঠন সংক্রান্ত বিজ্ঞানকে কি বলা হয়? কোষ বিজ্ঞান। কম্পিউটারের সাহায্যে ভাষা বিশ্লেষণ ও প্রক্রিয়াকরণকে কি বলা হয়? কম্পিউটেশনাল ভাষা বিজ্ঞান। নৃবিজ্ঞান ও ভাষাবিজ্ঞানের মিলিত শাখাকে কি বলা হয়? নৃভাষা বিজ্ঞান। ভাষাবিজ্ঞানের যে শাখায় সমাজের বিভিন্ন স্তরের উপভাষা নিয়ে আলোচনা হয় তাকে কি বলা হয়? উপভাষা তত্ত্ব। সসিউরের মতে ভাষার মূল রূপ কটি? দুটি। লাং কি? লাং হলো ভাষার সামাজিক নিয়মাবলীর সমষ্টি। ভাষার বিভিন্ন নিয়ম কারণ আছে, সেই সামাজিক নিয়মাবলীর সমষ্টিকে বলা হয় লাং। পারল কি? ব্যক্তির মৌখিক উচ্চারণ বা ভাষা প্রয়োগটাই হলো পারল। জনৈক কোড থেকে অন্য কোডে যাওয়াকে কি বলা হয়? কোড চেঞ্জ, অর্থাৎ কোড বদল, কোড সুইচিং। কোনো বিষয় বা পেশাভিত্তিক বিশেষ ভাষা ব্যবহারকে কি বলা হয়? রেজিস্টার বলা হয়। মোস্ট ইম্পর্ট্যান্ট আরও একটা প্রশ্ন, কোনো বিষয় বা পেশাভিত্তিক বিশেষ ভাষা ব্যবহারকে কি বলা হয়? রেজিস্টার। বাণিজ্যিক বা যোগাযোগের প্রয়োজনে তৈরি সাময়িক সংকর ভাষাকে কি বলা হয়? ক্রেওল বলা হয়। আবারও বলছি, বাণিজ্যিক বা যোগাযোগের প্রয়োজনে তৈরি সাময়িক সংকর ভাষাকে বলা হয় ক্রিওল। পরবর্তী প্রশ্ন, পিজিন যখন কোনো জনগোষ্ঠীর মাতৃভাষায় পরিণত হয় তখন তাকে কি বলা হয়? ক্রিওল বলা হয়। ভাষাবিজ্ঞানের আলোচনাকে প্রধানত কটি ভাগে ভাগ করা যায়? দুটি, প্রধান ভাষাবিজ্ঞান ও ফলিত ভাষাবিজ্ঞান। ভাষাবিজ্ঞানের প্রধান বা মূল শাখা কয়টি? উত্তর হচ্ছে চারটি। ফলিত ভাষাবিজ্ঞানের একটি শাখা কি? সমাজ ভাষাবিজ্ঞান। সিন্যাকটিক স্ট্রাকচারস বইটি কার লেখা? উত্তর নোয়াম চমস্কির লেখা। এবার আসবো ধ্বনিতত্ত্ব থেকে কিছু প্রশ্ন। ভাষার ক্ষুদ্রতম উচ্চারণগত একক কি? উত্তর হচ্ছে ধ্বনি। অর্থপূর্ণ ক্ষুদ্রতম একককে কি বলা হয়? উত্তর হচ্ছে রূপমূল। বাংলা ভাষায় মূল স্বরধ্বনি কটি? উত্তর হচ্ছে 700টি। বাংলা ভাষায় যুক্ত বর্ণের সংখ্যা কটি? এটা হবে 200টির বেশি, 200র বেশি, ঠিক আছে, এটা কিন্তু 200র বেশি। পরের প্রশ্ন, ধ্বনিতত্ত্বকে প্রধানত কয়টি অংশে ভাগ করা যায়? দুটি। যে ধ্বনিগুলিকে কেটে টুকরো করা যায় সেগুলোকে কি বলা হয়? বিভাজ্য ধ্বনি। বিভাজ্য ধ্বনির অন্তর্গত শাখাগুলো কি কি? স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি। যে ধ্বনিগুলিকে খণ্ড বা বিশ্লেষণ করা যায় না সেগুলিকে কি বলা হয়? অবিভাজ্য ধ্বনি। নিচের কোনটি অবিভাজ্য ধ্বনির উদাহরণ? সুরতরঙ্গ বা স্বরাঘাত হচ্ছে অবিভাজ্য ধ্বনির উদাহরণ। শব্দেয় প্রদেয় চাপের তারতম্যকে কি বলা হয়? স্বরাঘাত, ঠিক আছে। ওই যে ক কাক থেকে কাক, ওই যে যেটা বলো না, ক উচ্চারণ আর গ উচ্চারণ, সেটা স্বরাঘাত। বাক্যে সুরের উঠানামাকে কি বলা হয়? সুর তরঙ্গ। রুন, সেই অরু উপর দিকে যখন উঠে যাচ্ছে, এই যে সুরের যে উঠানামা, সেটা হচ্ছে সুর তরঙ্গ। কথা বলার সময় প্রয়োজনীয় বিরতিকে বলা হয় কি? ছেদ বা বিরাম। কথা বলার সময় মাঝে মাঝে আমরা থেমে যাই, তখন তাকে ছেদ বা বিরাম বলে। কোনো স্বরধ্বনি বা ব্যঞ্জনধ্বনি উচ্চারণে যতটুকু সময় লাগে তাকে কি বলা হয়? দৈর্ঘ্য। যেমন উচ্চারণে সেই এই যে উ থেকে চা পর্যন্ত যে সময়টুকু যাচ্ছে সেটা হচ্ছে দৈর্ঘ্য। দুটি ব্যঞ্জনধ্বনির মাঝে স্বরধ্বনি না থাকলে তাকে কি বলা হয়? যুক্তধ্বনি, ঠিক আছে। যদি স্বরধ্বনি না থাকে, যেমন আমরা বলি, যদি ধরো আমরা বললাম পড়া, কই গেল সেই, এই যে ধরো বললাম পড়া, পড়া, তাহলে এই প অ দেখো উচ্চারণ হয়ে যাচ্ছে, তাহলে প অ তারপরে হচ্ছে রা, এরকম আমরা উচ্চারণ করছি। কিন্তু এইটা যদি না থাকে তাহলেই কিন্তু পয়ড় এরকম হয়ে যাবে। তাই বলছে স্বরধ্বনির মাঝখানে সবসময়, এই দুটো ব্যঞ্জনধ্বনির মাঝখানে সবসময় স্বরধ্বনি থাকে, আর যদি স্বরধ্বনি না থাকে তখন হয়ে যায় যুক্তধ্বনি। শব্দের শুরুতে যুক্তধ্বনির ব্যবহারের সংখ্যা বাংলা ভাষায় কেমন ছিল? খুবই সীমিত। শব্দের আদ্যে দুটি ব্যঞ্জনের যুক্ত রূপকে কি বলা হয়? যুক্তধ্বনি। শব্দের মাঝে বা শেষে কোনো স্বরধ্বনি ছাড়া পরপর উচ্চারিত ব্যঞ্জনধ্বনিকে কি বলা হয়? গুচ্ছধ্বনি। বাংলা ভাষায় দুই ব্যঞ্জনের গুচ্ছধ্বনির সংখ্যা কত? 200টিরও বেশি। বাংলা ভাষায় 3 ব্যঞ্জনের গুচ্ছধ্বনি কটি? 8টি। ধ্বনিমূল কি? ভাষার অর্থ পৃথককারী ক্ষুদ্রতম ধ্বনিগত একক। একই ধ্বনিমূলের উচ্চারণে সামান্য তারতম্যজনিত রূপগুলিকে কি বলা হয়? সহধ্বনি।
সহধ্বনি সর্বদা কোথায় অবস্থান করে? পরিপূরক অবস্থানে থাকে। কাল এবং খাল শব্দ দুটিতে ক এবং খ হলো দুটি আলাদা ধ্বনিমূল। বাংলায় ন এবং নয়ের উচ্চারণগত পার্থক্য না থাকায় এরা কি হিসেবে কাজ করে? এরা যে অপশান রয়েছে যে সহধ্বনি। যে ধ্বনি অন্য কোনো ধ্বনির সাহায্য ছাড়া নিজে উচ্চারিত হতে পারে সেটা হলো একমাত্র স্বরধ্বনি। বাংলায় দ্বি-স্বরধ্বনি বা যৌগিক স্বরধ্বনি কটি? উত্তর 25টি। একই বাক্যে একই শব্দ বা ধ্বনির পুনরাবৃত্তিকে ভাষাবিজ্ঞানে কি বলা হয়? দ্বিরুক্তি বলা হয়। আম এবং জাম শব্দে কোনটি ধ্বনিমূলগত পার্থক্য তৈরি করেছে? অ আর জ। শব্দের অর্থভেদ ঘটায় কোনটি? উত্তর ধ্বনিমূল। সহধ্বনি কখনো কি করে? অর্থের পার্থক্য ঘটায় না। যেসব ধ্বনি উচ্চারণের সময় মুখবিবরের কোথাও বাধা পায় না সেটা কি? সেটা হচ্ছে স্বরধ্বনি। উচ্চারণ স্থানের বিচারে প ফ ব ম কি? অষ্টধ্বনি। আমি তোমাদের বুঝিয়েছিলাম ধ্বনি পড়ার সময়, সেই কিতম দত্ত বলে একটা লাইন পড়িয়েছিলাম, কিতম দত্ত। ক ফর কণ্ঠবর্ণ প্রথম লাইনে, অর্থাৎ ক খ গ ঘ উম। তারপরে হচ্ছে ত ফর তালব্য বর্ণ, ম ফর মূর্ধন্য বর্ণ, দ ফর দন্তবর্ণ, ও ফর ওষ্ঠবর্ণ। মানে ক খ গ ঘ ম চ ছ বর্গ জয়ঙ্গে ট ঠ মূর্ধন্য প ব ম অন্তর্জ প ফ ব ম ক চ ট ত প, মানে 5টা লাইন বর্গের। তো যাই হোক, তারপরটা চলে আসো ত থ দ ধ। ত মানে কোন লাইনে? এই যে ত থ দ ধ মানে ক খ গ ঘ ম চ ছ বর্গ জয়ঙ্গ ট ঠ দন্তের ন প ফ ব ম ত থ দ দন্তের ন। তার লাস্টের লাইন, তার লাস্ট লাইনে কি? কি তম দত্ত হয়ে গেল সে। তাহলে দন্তবর্ণ, দয়ের লাইনে পড়লো, তাহলে দন্তবর্ণ হলো। পার্শ্বিক ধ্বনি বলা হয় কাকে? লকে। কম্পিত ধ্বনি কোনটি? উত্তর হচ্ছে র। তাড়নজাত ধ্বনি কোনটি? র এবং র। উষ্ণ ধ্বনি বা শীষ ধ্বনি কোনটি? এই যে স স স, এগুলো উচ্চারণ করতে গেলে এরকম উচ্চারণ হয় বলে একে বলা হয় শীষ ধ্বনি। শব্দতত্ত্ব থেকে প্রশ্ন। ভাষাবিজ্ঞানে যে শাখায় শব্দের অর্থ ও তার পরিবর্তন নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় শব্দার্থ তত্ত্ব। শব্দের অর্থের পরিবর্তনকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায়? 3টি। শব্দের বিস্তার বলতে কি বোঝো? মূল অর্থের স্থান বা পরিধি বৃদ্ধি পাওয়া। তৈল শব্দটির মূল অর্থ তিলজাত স্নেহ পদার্থ, কিন্তু বর্তমানে যে কোনো উদ্ভিজ্জ বা খনিজ স্নেহ পদার্থকে বোঝায়। এটি কিসের উদাহরণ? উত্তর হচ্ছে শব্দের বিস্তারের। গাঙ্গুলি শব্দের মূল অর্থ গঙ্গা তীরে বাস, কিন্তু এখন উপাধি। এটা কিসের উদাহরণ? এটাও শব্দের বিস্তার। আচ্ছা, পরের প্রশ্নে চলে যায়। শব্দার্থের সংকোচ বলতে কি বোঝায়? সংকোচ হচ্ছে ব্যাপক অর্থ সংকুচিত হয়ে সংকীর্ণ বা নির্দিষ্ট অর্থে সীমাবদ্ধ হওয়া, মানে ছোট হয়ে যাওয়া। মৃগ শব্দটির আদি অর্থ ছিল যে কোনো পশু, কিন্তু বর্তমানে হরিণ, তার মানে কি? ছোট হয়ে গেল। উত্তর হচ্ছে শব্দের সংকোচ। অন্ন শব্দটির আদি অর্থ ছিল যে কোনো খাদ্য, এখন ভাত, তাহলে কি হলো? শব্দ ছোট হয়ে গেল, অর্থাৎ শব্দের সংকোচ। শব্দের রূপান্তর বা অর্থের সংশ্লেষ বলতে কি বোঝো? পুরাতন অর্থ ছেড়ে সম্পূর্ণ নতুন অর্থ গ্রহণ করা। এই যে গবেষণা শব্দের আদি অর্থ পশু খোঁজা, বর্তমানে এর অর্থ মনোনীত বা নিবিড় আলোচনা বা অনুসন্ধান। এটি কিসের উদাহরণ? শব্দের রূপান্তরের উদাহরণ। সন্দেশ শব্দটির আদি অর্থ সংবাদ, বর্তমান অর্থ মিষ্টান্ন বিশেষ। কিসের উদাহরণ? শব্দার্থের রূপান্তর। দারুণ শব্দের আদি অর্থ কাষ্ঠ নির্মিত, এখনকার অর্থ ভীষণ। এটা কি? শব্দের রূপান্তর। শব্দার্থের গুণগত পরিবর্তনের দুটি প্রধান ধারা কি কি? শব্দের উন্নতি ও শব্দার্থের অবনতি। শব্দার্থের উন্নতি ও অবনতি। নিকৃষ্ট বা সাধারণ অর্থ উচ্চ বা সম্মানজনক অর্থে রূপান্তরিত হলে তাকে কি বলা হয়? শব্দের উন্নতি। এবং প্যাড বা মহাজন, অর্থাৎ আদি অর্থ মহাৎ যে জন, বর্তমানে অর্থাৎ মহাজনী কারবার বা ঋণদাতা, শব্দের ভালো অর্থে পরিবর্তন হলে তাকে কি বলা হয়? শব্দের উন্নতি। আর উচ্চ বা ভালো অর্থ খারাপ বা নিকৃষ্ট অর্থে পরিগ্রহ করলে সেটা হচ্ছে শব্দার্থের অবনতি। মহাজন বা ঝি বা আদি অর্থে যেটা ছিল ঝিয়া বা কন্যা, বর্তমানে পরিচারিকা, শব্দটি কিসের উদাহরণ? এটা হচ্ছে শব্দার্থের অবনতির উদাহরণ। পরবর্তী প্রশ্ন। অভিধানে কোনো শব্দের মূল বা প্রাথমিক অর্থকে কি বলা হয়? প্রাথমিক অর্থ বা আবিধানিক অর্থ। কোনো শব্দের অতিরিক্ত বা ইঙ্গিতবহ বা রূপক অর্থকে কি বলা হয়? যৌথ অর্থ বা সামাজিক ব্যঞ্জনার্থ। সিংহ শব্দের আবিধানিক অর্থ পশু বিশেষ, কিন্তু তিনি একজন সিংহ পুরুষ বললে বীর অর্থ প্রকাশ পায়। এটি শব্দের কোন অর্থ? এটি হচ্ছে যৌথ অর্থ বা ব্যঞ্জনার্থ। ঠিক আছে, দুরকম অর্থ প্রকাশ পাচ্ছে। শব্দার্থের উপাদানমূলক বিশ্লেষণ পদ্ধতির প্রবক্তা কে? ক্যাটুস ও ফোডোর। শব্দার্থের মূল তত্ত্ব বা উপাদানের মধ্যে সম্বন্ধ নির্দেশ করে কে? উপাদানমূলক বিশ্লেষণ। সমার্থক শব্দ বা রূপকের সাহায্যে শব্দার্থের মিল বোঝানোকে কি বলা হয়? সমার্থকতা। জল এবং বাড়ি বা পানিটা, বাড়ি মানে বয়াকার রয় রশ্মি, বয়সন্ন রয় রশ্মি।
বা পানি শব্দগুলির মধ্যে সম্পর্ক কি? সমার্থকতা। একটি শব্দের অর্থের বিপরীত অর্থ প্রকাশ করাকে বলা হয় বিপরীতার্থকতা। দিন ও রাত শব্দ দুটির মধ্যে সম্পর্ক হচ্ছে বিপরীতার্থক সম্পর্ক। যখন একটি নির্দিষ্ট শব্দ নির্দিষ্ট শব্দ অপর একটি ব্যাপক শব্দের অর্থসীমার অন্তর্ভুক্ত হয় তখন তাকে বলা হয় অন্তর্ভুক্তিকরণ। গোলাপ, জবা, বেল এই শব্দগুলো ফুল শব্দের সাথে যে সম্পর্কে আবদ্ধ সেগুলো কি? অন্তর্ভুক্তিকরণ। সবগুলো একটাই অন্তর্ভুক্তি ঘটেছে, তাই একে বলা হয় অন্তর্ভুক্তিকরণ। একই উচ্চারণ কিন্তু ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে এমন শব্দকে কি বলা হয়? সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ। কুল নদীর তীর এবং কুল বংশ বা ফল যেটার উদাহরণ। তো এগুলো কি? এগুলো হচ্ছে সমুচ্চারিত ভিন্নার্থক শব্দের উদাহরণ। এই যে প্রশ্নগুলো দিলাম এগুলো ভালো করে একটু দেখে রাখো, আর ওই যেগুলো বললাম একটু সিস্টেমটা বোঝার চেষ্টা করো, অনেক সময় উদাহরণ পরিবর্তন করে দেয়। আশা করি এর মধ্যে থেকেই তোমরা ভাষা থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে। তো আজকের মধ্যে এখানে শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো এবং অন্যান্য পাঠের যে সাজেশনগুলো দিয়েছি শর্ট টাইপের প্রশ্ন সেগুলো একটু প্র্যাকটিস করো। ধন্যবাদ।